2022 সালের শুরুর দিকের কথা, যখন ক্রিপ্টোকারেন্সি, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সম্পর্কে আমরা খুব বেশি কিছু জানি না। কৃত্রিম বুদ্ধিমত্তা যে কিভাবে আমাদেরকে একটা জায়গাতে আবদ্ধ করতে পারে সে বিষয়ে তখনও আমরা ঠিক তেমন কিছু জানি না। ঠিক এই মুহূর্তে এমন একজনের কাছ থেকে আমি ক্রিপ্টোকারেন্সি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে জানতে পারি। সে মানুষটির পার্টিকুলার এই সেশনটি সেদিন আমি কিছুটা মিস করেছি বা জানতে পারিনি। কিছু বিষয় বা জানার প্রয়োজন আরও অন্যান্যদের জন্য রয়েছে বলে আমি মনে করি। সেখান থেকে আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি নেসার রেজা খানকে। আমাদের সঙ্গে রয়েছেন নেসার রেজা খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাফায়েতুল্লাহ সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য, আর রূপালী বাংলাদেশকে এবং দ্য দুবাই শোকেও, এবং এই স্টুডিওটা ফ্যান্টাস্টিক। এই উদ্যোগটার জন্য আপনাকে অনেক অনেক আমরা শুভকামনা করছি। আমরা আপনাকে জানি একজন উদ্যোক্তা বা একজন প্রবাসী হিসেবে। এর বাইরে আপনি একজন টেক এক্সপার্ট এবং বিভিন্ন সময় আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্রিপ্টোকারেন্সি, রোবোটিক্স এবং এমনকি ওয়েব 3 মতো এই যে ক্রিটিক্যাল যে সমস্ত বিষয়গুলো রয়েছে টেক দুনিয়ায়, এই অ্যাডভান্স লেভেলের টেকনোলজি নিয়ে আপনাকে কাজ করতে দেখি। আসলে এই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে আজকে আলোচনা করব। ঠিক জানতে চাই সরাসরি যে এই ব্যাপারে আপনার যাত্রা কিভাবে শুরু হলো বা এই বিষয়গুলো নিয়ে আপনি কিভাবে কাজ শুরু করলেন। ধন্যবাদ শাফাল সাহেব। আসলে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমি পড়েছি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং টেক্সাস থেকে। তো আমি যখন দুবাইতে ফেরত আসি ডিগ্রি নিয়ে, তখন আমি কনস্ট্রাকশনে যে চাকরিগুলো পাচ্ছিলাম সেগুলো আমার জন্য উপযুক্ত ছিল না। তো তখন আমি চিন্তা করলাম যে আমাকে আরেকটা ডিগ্রি নিতে হবে। এবং ওই সময় আপনার খেয়াল আছে যে এই .com বাবলটা হয়ে যায় এবং আইটি সেক্টরটা এবং ফিউচার টেকনোলজি খুবই একটা উন্নত মানের একটা সেক্টর হয়ে ওঠে। সবাই চাচ্ছিল তখন কম্পিউটার সায়েন্স পড়া, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়া। তো আমিও তখন আমেরিকান ইউনিভার্সিটি শারজা থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটা ডিগ্রি শুরু করলাম। এবং তার সাথে সাথে আমি একটা জার্মান কোম্পানি শারজায়, ম্যাপস জিও সিস্টেমের একটা ফরচুন 500 কোম্পানি, সেখানে আমার এনভায়রনমেন্টাল ডিগ্রির জন্য আমি একটা চাকরি পাই, জিআইএস অ্যানালিস্ট। জিআইএস বলতে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। তো আমি প্রোগ্রামিং খুব কম জানতাম। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কিছু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, বেসিক, কোবল এইসব আমরা পড়েছি মেশিন লেভেল, কিন্তু C++ বা সি এসব কিছুই পড়িনি আমরা। তো তখন আমার একটা ব্যাকডোর এন্ট্রি হলো আইটি সেক্টরে। আমার যে চাকরিটা ছিল জিআইএস অ্যানালিসিসে, সেটা আমরা এরিয়াল সার্ভে, গ্রাউন্ড সার্ভে, ক্যাটাস্ট্রাল ম্যাপিং, ভেক্টর ম্যাপিং, দুবাই পুলিশের জন্য, দুবাই মিউনিসিপ্যালিটির জন্য, বিভিন্ন শেখদের জন্য, প্লাস ডিফেন্সের জন্য আমরা এইসব ম্যাপিং করে দিতাম। কিন্তু এই ম্যাপটা কিন্তু অ্যাকচুয়ালি ইনফরমেশন না। ইনফরমেশনের জন্য আপনার এই ইনফরমেশন অ্যানালিসিস সিস্টেম দরকার। সেই প্রোগ্রামিংটা আমি শিখলাম। ইউনিভার্সিটিতেও পড়াশোনা করলাম রাতে, আর দিনের বেলা চাকরি করে, দুইটা জিনিস করে আমি আসলে টেকের দিকে চলে আসলাম। এবং খুব শিগগিরই আমার ওই কোম্পানিতে খুব উন্নতি হলো, আমি প্রজেক্ট লিডার হয়ে যাই। তো তখন আমার যে ইচ্ছাটা ছিল যে অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, ডেভেলপিং ইন্ডাস্ট্রিতে আসা, যার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং পড়া, সেটা একটা সুযোগ হয়ে গেল বেটার হোমস একটা কোম্পানির নামে। সেই কোম্পানিতে আমাকে হেড অফ রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি হিসাবে আমরা নিয়ে নিলেন। এইভাবে আসলে কিন্তু আমি টেক আর রিয়েল এস্টেট দুইটা মিলিয়ে এই দুবাই শহরে আমি কাজ করতে পেরেছি এবং এই ইন্ডাস্ট্রিতে ঢুকতে পেরেছি। তো এটা আসলে প্রথমে ছিল আমার একটা পেশাগতভাবে আমার এটা দরকার ছিল, একটা এই ইন্ডাস্ট্রিতে ঢোকা, শেখা, নতুন জিনিস শেখা, এবং কিভাবে আমি নিজেকে আমার কম্পিটিশন থেকে একটু এগিয়ে নিয়ে যেতে পারবো। এই কারণেই আসলে আমি এই টেক সেক্টরে ঢুকেছি। তাহলে আপনি ক্যারিয়ার ডেভেলপমেন্ট পাশাপাশি আপনার যে আগ্রহের জায়গাটা আছে, পার্টিকুলার এই দুইটি জায়গা থেকেই দুটির সংমিশ্রণে এই জায়গাটিতে এসে উপনীত হয়েছেন যে আগ্রহ রয়েছে, প্লাস এখান থেকে আমার নিজে ক্যারিয়ার ডেভেলপ করারও কিছু আছে। অ্যাবসলিউটলি। ইনফ্যাক্ট আমার কোনো চিন্তাভাবনাও ছিল না যে আমি কখনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়বো বা এই ইন্ডাস্ট্রিতে কাজ করব। কিন্তু আমি দেখলাম যে রিয়েল এস্টেট সেক্টর, কনস্ট্রাকশন বিজনেস এবং ডেভেলপমেন্ট সেক্টরে প্রচুর গ্যাপ রয়ে গেছিলো, টেকনোলজি গ্যাপ রয়েছিল। তারা অনেক ট্রেডিশনাল টেকনোলজিতে কাজ করছে। যেমন ধরেন একটা উদাহরণ দিচ্ছি, এক্সেল বেসড অনেক ডেটাবেস কাজ করতো 99, 2002-তে। তো আমি যে কোম্পানিতে চাকরি নেই, সেখানে আমি তাদের পুরা আইটি সিস্টেমটা চেঞ্জ করে ফেলি এবং আপগ্রেড করে খুব ইনোভেটিভ কিছু জিনিস আমরা ওখানে নিয়ে আসি। তার মধ্যে একটা সফটওয়্যার নাম হলো মাস্টার কি। এটা হলো, আপনি যদি এটা সার্চ করে দেখেন, এটা হলো দুবাইয়ের হোম গ্রোন
প্রপার্টি ম্যানেজমেন্ট, সেলস অ্যান্ড মার্কেটিং সফটওয়্যার। এটা পুরো সিআরএম সিস্টেম এবং প্রপার্টি ম্যানেজমেন্ট সিস্টেম। এটা আমরা জিরো থেকে এটা বানি, কিন্তু এটা আমার অ্যাকচুয়াল কাজ ছিল না। আমার কাজ ছিল প্রজেক্ট ডেভেলপমেন্ট, আমরা বিল্ডিং বানানো, প্রজেক্ট বানানো, ভিলা কমিউনিটি বানানো। কিন্তু সাথে সাথে আমি আমার ওই টেকের ইন্টারেস্টটা এগিয়ে নিয়ে যাই, এবং 2008-এ আমার একটা অপরচুনিটি আসে, যখন আমি জিজিকো বলে একটা কোম্পানি, খুবই বড় একটা ফ্যামিলি, তারা এখন জিজিকো নামে একটা মেট্রো স্টেশনও আছে। তো সেই ফ্যামিলির ফাউন্ডাররা আবার আমার স্কুল ফ্রেন্ড শারজা সৈফাত থেকে, এবং তাদের সাথে মিলে আমি কিছু প্রপার্টি ডেভেলপমেন্ট বিজনেসও শুরু করি, এবং তার নাম জিজিকো প্রপার্টিজ। এটার আমি ডাইরেক্টর ছিলাম, এবং তাদের একটা ইচ্ছা ছিল টেক সাইডটাও ডেভেলপ করা, কারণ এই মার্কেটে প্রপটেক বলে একটা জিনিস আছে, প্রপার্টি টেকনোলজি। তো এই প্রপার্টি টেকনোলজিটার বিশাল বড় একটা গ্যাপ ছিল। সো আমি বলছি 2008-09-এর কথা। তখন এইসব কিছুই ছিল না, তখন আমরা সোশ্যাল মিডিয়া মাত্র নতুন শিখছি। তো এই জিআইএস ব্যবহার করে একটা মানুষ যখন একটা প্রপার্টি খুঁজবে, তো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম দিয়ে সে খুঁজে বের করতে পারে কোন লোকালিটিতে সে অ্যাকচুয়ালি চায়। প্রথমে আগে সেলসম্যানরা চেষ্টা করে একটা মানুষের উপরে কিছু চাপায় দিতে, সেটা না করে একটা এন্ড ইউজার আমাদের সফটওয়্যার, আমাদের এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে সে এক্স্যাক্ট যে প্রপার্টিটা চাচ্ছে, যে এলাকায় চাচ্ছে, কোন স্কুলের কাছে, কোন হসপিটালের কাছে বা তার কাজের কাছে, সেইভাবে সে প্রথমে সার্চটা শুরু করতে পারে। এইভাবে বেটার হোমসের যে ওয়েবসাইটটা bhomes.com, এখানে মাসে 1 মিলিয়ন ইমপ্রেশন আসা শুরু করলো। তো এইভাবে বেটার হোমস তখন নাম্বার 1 হয়ে গেল। আমি যখন ঢুকছি তখন বেটার হোমসে 50 জন টোটাল স্টাফ ছিল। আমি যখন ওদেরকে ছেড়ে জিজিকোতে চলে যাই তখন 700 ছিল। এটার মূল কারণ হলো ইনোভেশন। এই ইনোভেশনের মূল কারণ হলো টেকনোলজি অগমেন্ট করা আমাদের রেগুলার যে কাজটা আছে তার সাথে। যেহেতু টেক রিলেটেড কথা বলতে গিয়ে আমরা আসলে দুবাই প্রপার্টি বা দুবাই রিয়েল এস্টেটের দিকেও কিছুটা চলে যাচ্ছি, সেখান থেকে আপনার কাছে জানতে চাওয়া, বর্তমানে দুবাই রিয়েল এস্টেট যে জায়গাতে এসে পৌঁছেছে এবং দিনকে দিন যে জায়গাতে যাচ্ছে দুবাই রিয়েল এস্টেট, মানে অকল্পনীয়। আজ থেকে 5 বছর 7 বছর আগে একটা জায়গায় একজন মানুষ প্রপার্টি কিনছে, এটা ডাবল রিটার্ন আসছে এখন। সব মিলিয়ে এই যে দুবাই রিয়েল এস্টেটের এই যে আমূল পরিবর্তন বা এই ডেভেলপমেন্টের পিছনে টেক রিলেটেড বিষয়গুলো কিভাবে কাজ করেছে বা এই উন্নতির পিছনের কারণগুলো কি বলে মনে করেন? 2016-17-এ আমার কিছু পার্টনার, যাদের নাম অলরেডি নিয়ে এনেছি, তাদের সাথে মিলে আমি একটা ব্লকচেন কোম্পানি তৈরি করি, লাইট স্পিড ফার্ম। তো এই লাইট স্পিডের মেইন কাজ ছিল প্রথমে টোকেনাইজেশন মানে দুবাই মিউনিসিপ্যালিটির আন্ডার যতগুলো পার্সেল আইডি আছে প্রত্যেকটা ল্যান্ডের, প্রত্যেকটা প্লটের, এগুলো কিছু বিষয় আবার কনফিডেন্সিয়াল, কিন্তু আমি যেগুলো আমি শেয়ার করতে পারবো সেটা বলছি। সেই পার্সেলগুলো আমরা ব্লকচেন একটা সার্ভারের মধ্যে আমরা পার্সেলাইজ করি, টোকেনাইজ করা এবং পার্সোনালাইজ করা। এটাতে হয়ে যায় কি পুরো জিনিসটা ডিজিটাল হয়ে যায়, এবং কেউ যদি সিঙ্গাপুর বসে দুবাই রিয়েল এস্টেট মার্কেটে একটা অ্যাপার্টমেন্ট কিনতে চায় এবং যে মালিক সে বসে আছে লন্ডনে, সেই ট্রানজ্যাকশনটা তারা দুবাই না এসেও করতে পারে। এটারই নাম হলো REST, রিয়েল এস্টেট সেলফ ট্রানজ্যাকশন। কিন্তু এটার পিছনে কি কাজ করতেছে? ব্লকচেইন ডেটাবেস সার্ভার। এই ব্লকচেইন সার্ভারটা আমরা দুবাই ইমিগ্রেশন এবং GDRF-এর সাথে কানেক্ট করে দিই, আর সাথে সাথে দুবাই মিউনিসিপ্যালিটি পার্সেল আইডি, প্লটের যে ডিমার্কেশন এবং তাদের যে অ্যাকচুয়াল অ্যাফেকশন প্ল্যানগুলো আছে সেটা আমরা ডিজিটাইজ করে ফেলি। আর একই সাথে দুবাই ল্যান্ডস ডিপার্টমেন্ট, যারা অথরিটি, যারা এই ট্রানজ্যাকশনটাকে ভ্যালিডেট করবে, তো এই ব্লকচেইনটার নাম হলো প্রাইভেট অ্যান্ড ক্লোজ ব্লকচেইন, কারণ এটা কমপ্লিটলি কন্ট্রোল এবং প্রাইভেট। আবার আপনারা বিটকয়েনের নাম শুনছেন, বিটকয়েন হলো পাবলিক অ্যান্ড ওপেন ব্লকচেইন অ্যাকচুয়ালি। তো এটার পার্থক্য খুবই বেশি। একটাতে আপনি পুরো জিনিসটাকে কন্ট্রোল করতে পারতেছেন এবং ট্রানজ্যাকশনগুলো আপনি ভ্যালিডেট করতে পারতেছেন, আর আরেকটাতে যে মাইনার আছে তারা কিন্তু পাবলিক মাইনার। তো আপনি যদি একটা বিটকয়েন কিনেন, তো অনেকগুলো মাইনার আছে, তারা সেই জিনিসটাকে অ্যাপ্রুভ করতে হবে, এবং এই ডেটাবেসটা কিন্তু ডিসেন্ট্রালাইজড। তো ব্লকচেন, আমি জাস্ট সংক্ষেপে একটু বলি যে ব্লকচেনের সাথে যত রকমের আগের যে ট্রেডিশনাল ডেটাবেস সিস্টেমগুলো ছিল, তার পার্থক্যটা হলো ব্লকচেন কিন্তু একটা লাইভ ডেটাবেস। আপনি অনলাইনে লাইভ ব্লকচেনকে পাবেন এবং লাইভ আপনি ডেটাবেস আপডেট করতে পারবেন, এবং আপনি একবার যখন একটা ডেটা এন্ট্রি করবেন ব্লকচেনে, এটার কোনো দিন কেউ চেঞ্জ করতে পারবে না। যে অ্যাডমিন, যার ফুল ব্লকচেন রাইটস আছে ওই ব্লকচেনটার উপরে, সেও কিন্তু এই ব্লকচেনটাকে চেঞ্জ করতে পারবে না। সে আরেকটা নতুন ক্রিয়েট করতে পারবে, কিন্তু এই ব্লকচেনটা টাইম অ্যান্ড স্ট্যাম্পড হয়ে থাকবে এবং এটা ইমিউটেবল হয়ে যাবে, এবং যে কোনো কোর্ট এভিডেন্স হিসাবে এই ব্লকচেনটা তারা অ্যাকসেপ্ট করে আজকে। তো ব্লকচেনের এটা হলো বেসিক ফাউন্ডেশন।
এবং এই ডেটাবেসটা আসছে বিটকয়েনের কারণে। বিটকয়েনের যে ফাউন্ডার সেই কিন্তু ব্লক চেনটাকে অ্যাকচুয়ালি আবিষ্কার করে বিটকয়েনটাকে সিকিউর করার জন্য, যাতে এই ইনফরমেশনটা কেউ চুরি করতে না পারে এবং এটা হ্যাক যাতে না করতে পারে। আমরা জানি যে অনেক সময় বিটকয়েন হ্যাক হয়ে থাকে, কিন্তু বিটকয়েনটা হলো একটা এক্সচেঞ্জ এবং ক্রিপ্টোকারেন্সি সেই এক্সচেঞ্জটার উপরে এক্সচেঞ্জ করা হয়। এটা নিচে কিন্তু এক বেসিক লেভেলে ডেটাবেসটা কন্ট্রোল বাই ব্লক চেইন, সেই ব্লক চেইনটা কিন্তু কেউ হ্যাক করতে পারতেছে না। তো এখন যেভাবে আমরা ইউজ কেস দেখছি ব্লক চেনের, তো আমি কিছু উদাহরণে কি যাব, যে দুবাই হেলথ অথরিটি 2016-এ হিজ হাইনেস শেখ হামদান, যে আমাদের ক্রাউন প্রিন্স দুবাইয়ের, ওনার নির্দেশে স্মার্ট গভর্নমেন্ট তৈরি করার জন্য দুবাই হেলথ অথরিটির যত হেলথ রিলেটেড ডেটাবেস আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের, এই প্রত্যেকটা ক্লিনিক থেকে প্রত্যেকটা হসপিটাল থেকে এই ডেটাবেসগুলো একটা ব্লক চেইন সার্ভারে, প্রাইভেট অ্যান্ড ক্লোজ ব্লক চেইন সার্ভারে এটা ডিজিটাইজ করা হয়। এরপরে প্রত্যেকটা ক্লিনিক এবং হসপিটালকে ইউজার বেসড অ্যাক্সেস রাইটস দেওয়া হয়। যেমন একটা ডাক্তার, উনি যদি একজন অর্থোপেডিক ডাক্তার হন, সে হার্ট রিলেটেড কোনো ইনফরমেশন হয়তো তার কাছে থাকবে না, বা স্কিন রিলেটেড কোনো ইনফরমেশন তাকে থাকবে না। কিন্তু একটা পেশেন্ট যখন যাবে তার কাছে, MSIDটা স্ক্যান করলেই সে কিন্তু তার পুরো হিস্ট্রি জেনে যাবে, অর্থোপেডিক রিলেটেড হিস্ট্রি। তাকে ওইসব প্রশ্নও করতে হবে না কিন্তু। তো একজন গেল হাঁটুর ব্যথা নিয়ে, তো বলতেছে যে এখন আসলে কেন ব্যথাটা হয়েছে, বাতের ব্যথা হতে পারে, ইউরিক অ্যাসিড, গাউট, অনেক রকমের প্রবলেম হতে পারে। কিন্তু সেই ডাক্তার কিন্তু এআইটা ব্লক চেনের উপরে থাকবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো ব্লক চেন অরিজিনালি মনে করেন 97, 98, 1989-এর দিকে এটা ইনভেশন করা হয়, কিন্তু অ্যাকচুয়াল ডিসকভারিটা আমরা সবাই জানতে পারি 2009-10-এর দিকে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যখন গ্লোবালি হচ্ছিল, তখন আমরা জানতে পারি ব্লক চেনের ব্যাপারে। তো এআইটা ব্লক চেনের উপরে যদি কাজ করে অ্যাজ এ ইউজার ইন্টারফেস, তাহলে সেই ডাক্তারটা যদি ইনপুট করে যে একটা পেশেন্টের হাঁটুতে ব্যথা, এই পেশেন্টের হিস্ট্রি দেখে আমাকে বলো কী কী কারণে হতে পারে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি না ডাক্তারের স্ক্রিনটা, দুবাইতে এখন হচ্ছে, এটা আবুধাবিতেও হচ্ছে। ডাক্তার কিন্তু ওই এআই তাকে একটা রিপোর্ট দিয়ে দেয় যে এই সিমটম অনুযায়ী কী কী কন্ডিশন হতে পারে, এবং ডাক্তার সে আবার ফিজিক্যালি, সে অ্যানেকডোটালি সেটা চেক করে, সে আবার এটা অ্যানালাইসিস করে আমাদেরকে একটা ডায়াগনোসিস করতেছে। তো এই জিনিসটা এআই যদি না থাকতো, তাহলে এই যে ম্যাসিভ ডেটাবেস ব্লক চেনের, এটা কিন্তু একটা মানুষের পক্ষে এত তাড়াতাড়ি, আমরা ডাক্তারের কাছে যাই 5 মিনিট 10 মিনিট সে দেখেন, তো এই কনসালটেন্সির সময় কিন্তু এটা সম্ভব না যে এই অ্যানালাইসিস করে আবার একটা ডায়াগনোসিস করা। এটাতে আমাদের এআই হেল্প করছে। এবং এই জিনিসটা আমরা অনেকে জানি না, 2016, 17, 19 পর্যন্ত দুবাই হেলথ অথরিটি এটা কমপ্লিটলি ডিজিটাইজ করে ফেলে। আজকে আপনি যে কোনো মানুষ যার MSID আছে ভ্যালিড, সে যে কোনো ক্লিনিক বা ডাক্তারের কাছে গেলে পুরো হিস্ট্রিটা সেই ডাক্তার জেনে যাবে, আপনি না বললেও সে জেনে যাবে। এবং সেই ডায়াগনোসিসটা খুবই অ্যাকুরেট এবং খুবই এফিশিয়েন্ট হবে। তো এই জন্য এই ব্লক চেনের যে ইউজ কেস যেগুলো আছে, আমরা ক্রিপ্টো থেকে আমাদের মাইন্ডটা সরিয়ে আমাদের বুঝতে হবে যে এটার প্রচুর বেনিফিট আছে, এবং এটা দিয়ে আমাদের অনেক জায়গায় আমাদের লাইফের এবং আমাদের কর্মজীবনে, আমাদের ব্যবসায় অনেক জায়গায় আমরা এগিয়ে যেতে পারবো এই ব্লকচেন টেকনোলজি দিয়ে। পার্টিকুলারলি এডুকেশন সেক্টরেও উই ক্যান ইউজ ইট। এডুকেশনে বলতে চাই যে আমাদের সার্টিফিকেট নিয়ে একটা বড় ইস্যু আছে, এবং আপনার সঙ্গে আমি বেশ কয়েকবার এই সমস্ত বিষয় নিয়ে কথা হয়, বা আপনাকে আমি কোথাও পেলেই আমি কোনো না কোনো ইনফরমেশন জানার চেষ্টা করি। সেখান থেকে কিছুদিন আগে জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশিদের এই বিদেশে আসার ক্ষেত্রে হাই প্রফেশনের ভিসার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে যে সমস্যাটা সব থেকে বেশি হয়, সার্টিফিকেট, ফেক সার্টিফিকেট, এই ইস্যুটার জন্য আমাদেরকে কিন্তু অনেক কিছুই সহ্য করতে হয়। সর্বশেষ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও বলেছেন যে একজন নার্সকে হাই প্রফেশনে ভিসা দিয়ে নিয়ে আসা হয়েছে, তার সার্টিফিকেটটিও ভুয়া। এমন একটি বিব্রতকর পরিস্থিতির মধ্যেও তিনি পড়েছেন, এবং এই সার্টিফিকেট যাচাই বাছাই করতে কিন্তু বেশ বেগ পেতে হয়। আমাদের বাংলাদেশ মিশন এগুলো নিয়ে খুব শক্ত হাতে কাজ করেন, তারপরেও এখনো পর্যন্ত অনেক ক্ষেত্রেই অনেক কিছু অধরা বা অজানা থেকে যায়। সেখানে ব্লক চেইনটাকে কিভাবে অপটিমাইজ করা যায় বা কিভাবে কাজে লাগানো যায়? তো দুবাই চেম্বার অফ কমার্সে একটা সেমিনার হয় ঢাকা চেম্বার অফ কমার্সের সাথে, তো আমাকে ওনারা দাওয়াত দিয়ে নিয়ে গেছিলেন। তো সেখানে যখন আমাদের মাননীয় অ্যাম্বাসেডর সাহেব বলেন এই বিষয়টা নিয়ে, যে আমাদের প্রধান উপদেষ্টা কী বলছেন, তো তখন আমি তাদেরকে বলছি যে এটা খুব একটা সুন্দর সলিউশন আছে ব্লকচেন দিয়ে। সেটা হলো যে এখন কিভাবে সার্টিফিকেটটা নকল করা হচ্ছে।
অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশি পয়সা দিয়ে যারা নিচ্ছে তারা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল সার্টিফিকেটটা পাচ্ছে, একদম অথেন্টিক। যেখান থেকে সার্টিফিকেটটা ইস্যু হয় সেখান থেকে ইস্যু করে তারপরে অ্যাটেস্টেশন করে নিয়ে আসতেছে, মানে অরিজিনাল সার্টিফিকেট, অথেন্টিক সার্টিফিকেট। কারণ এখানে একটা হিউম্যান লেভেল করাপশন থেকে যায়। তো ব্লকচেনের কিন্তু কাজে হলো যে মিডল ম্যানকে একদম পুরো সিস্টেম থেকে বের করে দেওয়া, আপনি ডাইরেক্ট ডিল করবেন। তো যে ইউনিভার্সিটির রেজিস্ট্রার একটা সার্টিফিকেট ইস্যু করবে, তারা সবাই যদি প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বাংলাদেশে যদি এই সার্টিফিকেটগুলা তারা একটা ব্লকচেন সার্ভার, যেটা বাংলাদেশ গভর্নমেন্ট কন্ট্রোল করবে, প্রাইভেট অ্যান্ড ক্লোজ ব্লকচেন, সেই ব্লকচেন সার্ভারে তারা যদি প্রত্যেকটা সার্টিফিকেট, অথেন্টিক সার্টিফিকেট তারা যদি ওখানে রেজিস্টার করে এবং ডিজিটাইজ করে, তাহলে হবে কি, দুবাই গভর্নমেন্ট, ইমিগ্রেশন হোক, দুবাই লেবার মিনিস্ট্রি হোক, আর যে কোনো একটা কোম্পানি বা এখানে মানুষ উচ্চ বিদ্যার জন্য আসতে পারে, তো সেই মাস্টার্স ডিগ্রির জন্য তারা ব্যাচেলার্স ডিগ্রিটা সার্টিফাই করতে চায়। তো তারা ওই ব্লকচেনে যদি তারা অ্যাক্সেস থাকে, তাদের বাংলাদেশ গভর্নমেন্ট যদি তাদেরকে অ্যাক্সেস দেয়, অ্যাক্সেস নিয়ে তারা ওইখানে খুবই সিম্পল ইয়েস অ্যান্ড নো, যে এই সার্টিফিকেটটা, এই নাম্বার, এই ডেট, এই নাম, এটা কি অথেন্টিক, ইয়েস অ্যান্ড নো। তো মিলি সেকেন্ডে ব্লকচেন আপনাকে বলে দেবে যে এটা অথেন্টিক। আপনাকে কোনো অ্যাটেস্টেশনের কাছে যেতে হবে না, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ এডুকেশন, কিছুই লাগবে না, কনসুলেট, এমবাসি, কাউকে লাগবে না অ্যাকচুয়ালি। আপনি জাস্ট আপনাকে ট্রাস্ট করতে হবে দুইটা অথরিটিকে, একটা হলো রেজিস্ট্রার যে সার্টিফিকেটটা ইস্যু করছে, আর আরেকটা হলো বাংলাদেশ গভর্নমেন্ট, মানে মিনিস্ট্রি অফ এডুকেশন। তো এইভাবে আমি তাদেরকে প্রপোজাল দিয়েছি যে খুব ইজিলি আমরা এই ফেক সার্টিফিকেটের প্রবলেম থেকে বের হয়ে আসতে পারবো। কিন্তু এটাও আমাদের একটা ভুল ধারণা যে শুধু বাংলাদেশিরা এটা করে, বিভিন্ন দেশের মানুষ এটা করে, এবং এটা যুগ যুগ ধরে এই প্রবলেমটা চলে আসছে। তো সেটা এই প্রবলেমটা সবার জন্যই আমরা সলভ করতে পারবো এই ব্লকচেন সার্ভার, ব্লকচেন ডেটাবেস দিয়ে। আমরা এবার একটু এআই এবং রোবোটিক্সের বর্তমান চিত্র সম্পর্কে জানতে চাই। যেমন আজকের দিনে যদি দুবাইয়ের দিকে লক্ষ্য করি, দুবাইয়ের প্রত্যেকটি প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট আছে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চ্যাটবট ইউজ করছে, তাদের সমস্ত ইনফরমেশন সেখানে দেয়া আছে, স্মার্ট অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ড্রোন রয়েছে, সেলফ ড্রাইভিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনি লাস্ট 48 আওয়ার্স একটা নিউজও শুনেছেন যে আলাইনে সর্বপ্রথম যে উড়ন্ত ট্যাক্সি, ফ্লাইং ট্যাক্সি চালু হচ্ছে, সেটাও কিন্তু টেকনোলজির একটা অনন্য আবিষ্কার। সব মিলিয়ে প্রযুক্তির সঙ্গে যেহেতু আপনি সরাসরি জড়িত রয়েছেন, এখনই এর যে ব্যাপক উন্নতি আমরা লক্ষ্য করছি, আগামী 5 বছর অর্থাৎ 2030-এর মধ্যে এই জায়গাটি কোথায় গিয়ে পৌঁছাতে পারে? যদিও দুবাই 2050 একটা মিশন তারা ঘোষণা করেছে, তার থেকেও অ্যাডভান্স আমি মনে করি সংযুক্ত আরব আমিরাত। সেখানে আগামী 2030 সালের মধ্যে এই প্রযুক্তি বিপ্লব কোথায় নিয়ে যেতে পারে এবং এআই এক্ষেত্রে কতটা সহযোগী হবে? আমি একটু ছোট্ট ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি দিয়ে আপনাকে এই কথাটা, আমি এই প্রশ্নটা উত্তর দেই। সেটা হলো, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন উইন্ডোজ 95ও ছিল না। প্রথম উইন্ডোজ যেটা বের হয়েছে 95, সেটাও ছিল না। আমরা মেশিন লেভেল কিছু অপারেটিং সিস্টেম ইউজ করতাম, যেমন ইউনিক্স বলে একটা সিস্টেম ছিল, এটা আমরা খুব বেশি ইউজ করতাম। তো একটা ল্যাবে একটা সুপার কম্পিউটার থাকতো এবং তার সাথে আমরা বলতাম ডাম টার্মিনাল, মানে কোনো কম্পিউটার নাই, শুধু টার্মিনালটা, একটা কিবোর্ড, একটা মাউস, একটা স্ক্রিন, দ্যাটস ইট। এবং ওই সুপার কম্পিউটারটা ইউজ করে আমরা সবাই ইন্টারনেটে লগ ইন করতাম। এবং আমরা কিন্তু আবার ওই ল্যাবে বসে লোকাল এরিয়া নেটওয়ার্ক দিয়ে IRC, ইন্টারনেট রিলে চ্যাট সিস্টেমটা ইউজ করতাম। আজকে যেটা আমরা চ্যাটবট ইউজ করছি, এটার হলো মানে দাদা বলতে পারেন, বা যে ইনিশিয়াল ভার্সনটা। তো আমরা অনেক সময় ভুল করে থাকি এবং এক্সপার্টরা এটা ভুল করে আসলে বর্ণনা দেন যে ওয়েব 1.0, যেখানে কোনো ইন্টারাকশন ছিল না, আপনি শুধু একটা লাইব্রেরির মতন ইন্টারনেটে গিয়ে শুধু পড়তে পারবেন। এটা কিন্তু অ্যাকচুয়ালি রং পারসেপশন। হ্যাঁ, এটা ঠিক যে আপনার লাইব্রেরির মতন পড়তে পারতেন ওয়েব 1.0, কিন্তু এই IRC কিন্তু তখনও ছিল। আপনি চিন্তা করেন, আপনি ছোটোবেলা যদি চিন্তা করেন যে 25 বছর আগেও কিন্তু মানুষ এরকম চ্যাট করতে পারতো। এটা খুবই সিম্পল চ্যাট হতো, এবং চ্যাটের পিছনে কিন্তু অ্যাকচুয়ালি ওয়ানস অ্যান্ড জিরোস, এই বিটস অ্যান্ড বাইনারিজ। ওয়েব 2.0 আসাতে আমরা দেখলাম যে ডিজিটাল একটা রেভলিউশন হয়ে গেলো, স্পেশালি সোশ্যাল মিডিয়া চলে আসলো। তো সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের ইন্টারাকশনটা আরও বেশি হলো, এবং বিভিন্ন মিডিয়ামে আমরা কিন্তু এই কনভারসেশনটা এবং ইন্টারাকশনটা করতে পারছি। আর ওয়েব 3.0 যেহেতু আমি এটা এক্সপ্লেন করছি, তো এইটার মূল ডিফারেন্সিয়েটিং পয়েন্টটাই হলো যে একটা ব্লকচেন কাজ করছে পিছনে। এই ব্লকচেনটা দিয়ে এবং উপরে যদি AI ইউজ করেন বা যে কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, GUI যেটাকে বলা হয়, সেটা দিয়ে আপনি ই কমার্স,
যেমন ধরেন অ্যামাজন যেটা করছে, সুক আমাদের এখানে হোম গ্রোন দুবাইয়ের যে একটা এন্টিটি সুক, তো এইসব সব রকমের প্ল্যাটফর্ম কাজ করা শুরু করলো। সাথে সাথে আপনি দেখেন, আপনি যদি আজকে আপনার ফোন খুলে আপনার কারোর সাথে, আপনার কলিগের সাথে কথা বলেন যে আপনি হয়তো ছুটিতে কোথাও যেতে চাচ্ছেন, হয়তো সাইপ্রাসে যাবেন, আপনি দেখবেন যে নেক্সট 24 আওয়ার্সের মধ্যে আপনার মোবাইলে এবং আপনার যতগুলো ডিভাইস কানেক্টেড, সেখানে সাইপ্রাসের যত রকমের আপনার ট্যুরিজম ওয়েবসাইট আছে, তারা সবাই আপনাকে অ্যাড দেওয়া শুরু করে দেবে, কারণ তারা কন্টিনিউয়াসলি আপনাদের সব কিছু শুনছে, এবং এআই সেটা অ্যানালিসিস করে, গুগল অ্যানালিটিক্স এআই ইউজ করে সেটা সেই অ্যাডগুলাই আপনাকে দিচ্ছে, যেটা রেলেভেন্ট আর যেটা আপনার জন্য হয়তো ইন্টারেস্টিং হবে। তো এই ডেটাবেসটা এত ক্রিটিক্যাল যে এইটার জন্যই কিন্তু আজকে ফেসবুক বলেন আর অ্যামাজন বলেন, সবাই কিন্তু ইউরোপিয়ান অনেক লেজিসলেটরদের সাথে ফাইট করছে, অনেক রকমের তারা ফেস করতেছে, লসুট ফেস করছে। ব্লকচেনের ডিফারেন্সটা হলো, এই ফেসবুকের ডেটাবেস কিন্তু ফেসবুকের, এটা তাদের প্রাইভেট একটা ডেটাবেস, কিন্তু ব্লকচেন যেটা করবে যে এই ডেটাবেসটাকে ডিসেন্ট্রালাইজড, মানে এটা ওপেন করে দেবে পাবলিকে, কিন্তু কোনো পাবলিক অ্যাকচুয়ালি সে ইউজ করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না যদি তার রাইটস না থাকে, এবং সে যদি একজন রাইট হোল্ডার হয় তাহলে সে শুধু ওই স্পেসিফিক ডেটাবেসটা সে ইউজ করতে পারবে, সেই ইনফরমেশন নিতে পারবে। তো এআই কিন্তু অ্যাকচুয়ালি আমেরিকান ইন্টেলিজেন্সে বলে যে আমেরিকান মিলিটারি, তারপরে সিআইএ, বিভিন্ন দেশের ইন্টেলিজেন্স কমিউনিটি, তারা কিন্তু এআই 50 বছর আগে থেকে ইউজ করছে। সেটার নাম ছিল ন্যারো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকে আমরা আছি যে পিওর একটা বেসিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। সেই বেসিক ইন্টেলিজেন্সটা যখন রিলিজ করলো চ্যাট জিপিটি, তখন কিন্তু এটা খুব জিওমেট্রিক রেটে প্রোগ্রেস করা শুরু করলো। তো ইলন মাস্ক বারবার আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে যখনই আমরা এআইকে মানে লুজ করে দিব, তখন কিন্তু তারা নিজেরা সেলফ অ্যাওয়ারনেসের মতন একটা শেখা শুরু করবে। অ্যাকচুয়ালি এটা কখনোই সম্ভব না যে একটা এআই সেলফ অ্যাওয়ার হবে, কিন্তু আমরা টার্মটা ইউজ করি খুবই লুজলি। এটার মানে হলো, যদি দুইটা এআই সিস্টেম যদি আপনার কাছে থাকে, মনে করেন আমেরিকার ইস্ট কোস্টে একটা, ওয়েস্ট কোস্টে একটা, তারা যদি কথা বলে নিজেরা দুজনে, তারা কিন্তু খুব কয়েক মিলি সেকেন্ডে একটা নতুন ভাষা তৈরি করে ফেলতে পারে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা নতুন ভাষা, এবং সেই ভাষা যদি তারা কমিউনিকেট করে, তাহলে কিন্তু পৃথিবীর কেউ এটা বুঝতে পারবে না, এবং তারা কী নিয়ে কমিউনিকেট করতেছে এবং কী বলছে, এবং তারা কী মিশন তাদের, এবং তাদেরকে কী প্যারামিটার ডিফাইন করে দেওয়া আছে, তার মধ্যে থেকে তারা কোনো গণ্ডগোল করবে কিনা সেটাও কিন্তু আমরা জানি না। তো এইসব কিছু আমাদের ফিয়ার রয়ে গেছে এআইয়ের ব্যাপারে, এবং এই ফিয়ারগুলো যখন আমরা ওভারকাম করতে পারবো, তখন আসবে জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাই হবে নেক্সট লেভেল অফ অ্যাওয়ারনেস। কিন্তু এই অ্যাওয়ারনেসটাও ভুল ধারণা, যদি আমরা মনে করি যে হিউম্যান বিইংকে রিপ্লেস করা যাবে না। কিন্তু হিউম্যান বিইংয়ের অলমোস্ট 99% ক্যারেক্টারিস্টিক্স একটা এআই রোবট কিন্তু মিমিক করতে পারবে। আমরা মনে করি যে একটা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট, সে যখন ডায়াগনোস করে তার পেশেন্টকে, তখন সে অনেক রকমের সিগন্যাল দেখে এবং সব রকমের সিমটম বুঝে তারপরে সে ডায়াগনাইজ করে। তো একটা রোবটের পক্ষে এটা সম্ভব না, এটা হলো আমাদের ধারণা। কিন্তু আমার যদি কয়েক 100 মিলিয়ন ডেটাবেস একটা সাইকোলজিস্টের কাছ থেকে, সাইকিয়াট্রিস্টের কাছ থেকে ওয়ার্ল্ড ওয়াইড আমি যদি একটা এআইকে ফিড করতে পারি, সেই এআই কিন্তু ওই ডাক্তারের চেয়ে তো মাচ বেটার ডায়াগনোসিস করতে পারবে। কিন্তু তার মানে এই না যে এআইয়ের অ্যাওয়ারনেস আছে, তার কোনো ওই অ্যাকচুয়াল ওই স্পিরিচুয়াল বা মেন্টাল কোনো অ্যাওয়ারনেসটা নাই, এবং সেটা আমার মনে হয় না কখনো সম্ভব, কারণ আমরা আল্লাহর ক্রিয়েশন, তো এটা অলমোস্ট ইম্পসিবল। কিন্তু আমি যে কাজটা করতে পারবো, যেটা আমার অ্যানালিসিস করে ডায়াগনোসিস করে একটা কনক্লুশনে যাওয়া, সেটা যেতে আমাদের 1 মাস একটা জিনিস লাগতে পারে। একটা কোরআন পড়া স্টাডি করে সেখানে কয়েকটা শব্দ কত হাজারবার রিপিট করা হয়েছে, সেটা আমাদের ডায়াগনোস করতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। কিন্তু একটা এআই আজকে এটা মিলি সেকেন্ডে করে দিতে পারে। তো আমাদের চাকরি ঠিকই থাকবে, আমাদের জব লস হবে না, কিন্তু আমাদের স্কিলগুলো একটু চেঞ্জ করতে হবে। আমাদের এআইকে ইউজ করতে হবে। এআই হলো আমাদের ফ্রেন্ড এবং অ্যাসিস্ট্যান্ট, এবং এআই যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের যে চাকরিটা করতেছে, সেটা যে কাজটা করতেছে বা যে বিজনেসটা, সেটা আরও মাচ বেটার করতে পারবো। যেমন ধরেন আজকের এই ইন্টারভিউটা, এটা অলমোস্ট ইম্পসিবল যে একটা রোবট আমার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার বডি ল্যাঙ্গুয়েজ এটা বুঝে ঠিক কীভাবে ইন্টারভিউয়ের ডাইরেকশনটা চেঞ্জ করতে হবে। বা প্রশ্ন, আমরা এখানে কথা বলতেছিলাম এআই নিয়ে, ব্লক চেনের 4th IIR নিয়ে এবং Web3 নিয়ে, তো আমরা আবার রিয়েল এস্টেট নিয়েও একটা কথা বললাম। এই চেঞ্জগুলো কিন্তু যদি প্রোগ্রাম না থাকে এবং সে যদি কয়েক মিলিয়ন ইন্টারভিউ দেখে না বুঝতে পারে, তাহলে কিন্তু এটা কোনদিন সম্ভব না। আসলেই কি এআই কোনোভাবে মানুষের মতো অনুভব করার
শক্তি রাখে বা তার থেকে বেশি ক্ষমতা বা কম, কেমন কি মনে হয় মানুষের মতো কি তার বোঝার বা অনুভব করার ক্ষমতা আছে কিনা এআই এর? সব কিছু এআই সম্ভব যদি আমরা এটাকে প্রোগ্রাম করতে পারি। প্রোগ্রামিংয়ের বেসিক ফাউন্ডেশন হলো ডেটাবেস। তো ব্লকচেন ডেটাবেসের মাধ্যমে আমি যদি একটা এআইকে ট্রেন করতে পারি যে কিভাবে ফিল করতে হবে, তা একটা এআই বেসড রোবট, তার সামনে যদি একটা মানুষ কান্না করে বা হাসে তাহলে তার কী রিয়াকশনটা হবে সেটা আমাকে প্রোগ্রাম করে এআই বেসড রোবটটাকে বলে দিতে হবে। তাছাড়া কিন্তু সে এটা রিয়াক্ট করতে পারবে না। তো আমরা কত অ্যাডভান্সড রোবোটিক্সে যেতে চাচ্ছি এবং সেটা আমাদের উপর নির্ভর করছে। এইটাই হলো ফিয়ার মানুষের, যে আমরা কত অ্যাডভান্সে চলে যাব। তো এখন একটা এআই রোবট যদি ডিসাইড করে যে আমরা এই পৃথিবীটাকে ধ্বংস করছি, তো তাদের যদি ওই লেভেলে যদি অ্যাক্সেস থাকে তাহলে তারা কি আমাদেরকে ধ্বংস করবে না? সব সিনেমা তো এইটা নিয়েই হয়, তাই তো? তো সেই লেভেলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কন্ট্রোল আমরা এখনও হারিয়ে ফেলে নেই। এবং আমরা যদি এই কন্ট্রোলটা রেখে দিই তাহলে আমার মনে হয় না ভবিষ্যতে আমাদের কোনো চিন্তা আছে। কিন্তু আপনি জিজ্ঞেস করছিলেন যে দুবাই শহরটা বা আমাদের এই সোসাইটিতে ইউইতে কত দূর এগিয়ে যাবে। আমার মনে হয় যে আগামী 5 বছরে আমরা একটা হিউজ লিপস অ্যান্ড বাউন্সের মধ্যে আমরা দেখব যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেই রেট অফ ইনক্রিজ অ্যান্ড ইনোভেশন সেটা জিওমেট্রিক রেটে হবে, অ্যারিথমেটিক না। তো আমরা আগামী 5 বছরে যে ইনোভেশনটা হবে গত 50 বছরে যা হয়েছে তার চেয়ে অনেক বেশি হয়ে যাবে। তো ফ্লাইং ট্যাক্সি বা অটোনোমাস ভেহিকল, যেটা অটোনোমাস ভেহিকলটা প্রথমে আসবে, অলরেডি দুবাই এবং আবুধাবিতে কিন্তু আছে এবং বিভিন্ন জায়গায় মনে করেন মিডিয়া সিটিতে এগুলো টেস্ট করা হচ্ছে। একটা ক্যাপটিভ এরিয়ার মধ্যে এটাকে টেস্ট করা হয় যাতে আমার ভেরিয়েবলগুলো কম থাকে, তাতে রিস্ক মিটিগেশনটা হয়। অটোনোমাস ভেহিকল ইউরোপে এবং আমেরিকায় আজ থেকে 7-8 বছর আগে থেকে এটা টেস্ট করা হচ্ছে, আমেরিকায় সবচেয়ে বেশি। এখন পর্যন্ত আমরা কিছু বিষয়ে ল্যাগিংস আছে, পিছিয়ে আছি, যার জন্য আমরা এটা মেইন স্ট্রিমে যেতে পারছি না এই অটোনোমাস ভেহিকেল নিয়ে। তার মধ্যে একটা হলো আইন। তো যদি একটা অটোনোমাস ভেহিকেল একটা অ্যাক্সিডেন্ট করে একটা ড্রাইভার ভেহিকেলের সাথে, তাহলে কার ফল্ট? অটোনোমাস ভেহিকেলের মালিকের ফল্ট না ওই সফটওয়্যারটা যে বানিয়েছে সেটা এখন টেসলা হোক আর মাইক্রোসফট হোক আর গুগল হোক, তার কঠিন সমীকরণে আছে। তো এই লিগ্যাল লুপহোলটার জন্য কিন্তু অনেক কিছু এখনো এগিয়ে যাচ্ছে না। এটা যদি আমরা ওভারকাম করতে পারতাম তাহলে কিন্তু 5 বছর আগে দুবাইতে ফ্লাইং ট্যাক্সি চলে আসতো। আপনার মনে আছে, আপনি যদি গুগল করেন দেখবেন যে আমাদের ক্রাউন প্রিন্স কিন্তু বেশ কয়েকবার ফ্লাইং ট্যাক্সি নিয়ে কথা বলেছে। প্রথমে ড্রোনের মতন ফ্লাইং ট্যাক্সি ছিল, তারপরে মেইন স্ট্রিম ফ্লাইং ট্যাক্সি। তো এখানে আরেকটা বিষয়, এটা আরও ক্রিটিক্যাল, সেটা হলো এয়ার স্পেস কন্ট্রোল, যে এয়ার ট্রাফিক কন্ট্রোলটা। তো এই জায়গাটায় আমরা কিভাবে এটা মিটিগেট করবো এই রিস্কটা, কারণ এখানে শুধু ফ্লাইং ট্যাক্সি না, আবার ড্রোনসকেও পারমিশন দিতে হবে আপনাকে সাইড বাই সাইড। তো একটা ড্রোনের জন্য কিন্তু এখন লাইসেন্স দরকার, আপনি ড্রোন ফ্লাই করতে চাইলে লাইসেন্স দরকার এবং নির্দিষ্ট জায়গা আছে। তো ঠিক তেমনি এয়ার ট্রাফিক কন্ট্রোলার তারা এরকম করিডোর বের করবে, সেই করিডোরে শুধু এই এয়ার ট্যাক্সিগুলো চলতে পারবে। যেমন ধরেন ডিএচএল অনেক আগে থেকে চেষ্টা করতেছে যে যত ডেলিভারি হোক সব কিছু, ডেটাবেস হলো ব্লকচেন, উপরে হলো এআই আর সামনে হলো রোবোটিক্স। ড্রোনটাও কিন্তু একটা রোবট। এই রোবটটা প্রত্যেকটা জায়গায় এই ডেলিভারিটা করতে পারবে এবং ডেলিভারি আপনার দরজায় না, আপনার জানলাও চলে আসতে পারে এবং খুব দ্রুত চলে আসতে পারে। যেই ডেলিভারি আমরা আজকে মনে করেন যে তালাবাদ থেকে নেই বা কারিম থেকে নেই এবং সেটা 40 মিনিট লেগে যাচ্ছে জ্যামের কারণে, সেটা আপনি কয়েক মিনিটে পেয়ে যাবেন। তো এইসব অনেক রকমের প্রোগ্রেস চলে আসবে। ক্রিপ্টো এবং ব্লকচেইন গত দশকে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে এসেছে। আপনার দৃষ্টিতে এই প্রযুক্তিগুলো সম্পর্কে সবচেয়ে ভুল বোঝাবুঝি কোথায় ছিল? প্রথমত আমি বলতে চাই যে ব্যাংকার্সরা এবং ফাইন্যান্সিয়াল যত ট্রেডিশনাল সেক্টর আছে বা ইনভেস্টমেন্ট সেক্টর, অ্যাসেট ম্যানেজমেন্ট, এই সব সেক্টর এবং ট্রেডিং, অনলাইন ট্রেডাররা সবাই খুব ভয় পেয়ে গেছিল যখন ক্রিপ্টোটা প্রথম আসলো। আমি, আমার ভাই, আমার ছেলে, এখন আমরা সবাই অনলাইনে, এখনও আমি এই বয়সেও গেমিং করি। তো যখনই সুযোগ পাই তখনই গেমিং করি। তো সেই গেম আমরা যে অনলাইনে খেলি, পৃথিবীর যে কোনো সার্ভারে খেলা যায়। তো যে কোনো ধরনের মডিফিকেশন বা আপগ্রেড সেই গেমে করতে হলে আমাদের অনলাইনে আগে ছিল পেপ্যাল, তারপরে আসলো বিটকয়েন। তো বিটকয়েনটা তখন আমরা চিনতাম না, এটা 2007-এর কথা, 2007-8। তখন আমরা এটা অন্য নামে চিনতাম এবং সেটা আমরা কিনতাম অনলাইনে, কিনে সেটা দিয়ে আমরা অ্যাপ আপগ্রেড করতাম, আমাদের গেমটা আপগ্রেড করতাম।
তো এইটাই ছিল অ্যাকচুয়ালি বিটকয়েনের শুরুটা এখান থেকে, পিছনে সবসময় ছিল ব্লকচেন। তো বিটকয়েনটা হলো একটা ক্রিপ্টোকারেন্সি, মানে ডিজিটাল কারেন্সি। আমরা সবাই চিনি গোল্ড বা প্রেশাস মেটালস ব্যাকড কারেন্সি, আর আরেকটা চিনি যেটা ফিয়াট কারেন্সি বলা হয়। তো ক্রিপ্টোকারেন্সি নিয়ে সবাই ভয় পেয়েছিল প্রথমে এই জন্যই যে এটা আর্টিফিশিয়ালি একটা ভ্যালু তৈরি করা হয়, কারণ এটার পিছনে কোনো রেগুলেটরি এজেন্সি ছিল না। যেমন আমেরিকায় আছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, SEC, আমাদের দুবাইতেও আছে, বাংলাদেশেও আছে। তো এক্সচেঞ্জ কমিশনরা, তারা সিকিউরিটিজ যারা গভর্নিং বডি, তারা কিন্তু এটার সাথে কখনো ইনভলভ ছিল না। এটাই ছিল সবচেয়ে বড় ভয় তাদের, যে কি হয়ে যাবে। আর ব্যাংকাররা, ইনভেস্টররা, ইনভেস্টমেন্ট কোম্পানিরা আর অ্যাসেট ম্যানেজাররা ভয় পাচ্ছিল তাদের চাকরিটা চলে যায় কিনা। এবং আজকে কিন্তু আপনি দেখেন যে কোনো ব্যাংকে আপনি যখন ব্যাংকের কাস্টমার সার্ভিসকে কল করবেন, টিপিক্যালি একটা মেশিন উত্তর দিবে আপনাকে, এবং এটার পিছনে AI কাজ করছে, এবং তারা আপনার সব রকমের প্রবলেম সলভ করে দেবে। এবং কোনো একটা মানুষের কাছে যাওয়ার আগে তারা চেষ্টা করবে আপনি যতক্ষণ সম্ভব আপনাকে একটা কাস্টমার সার্ভিস এজেন্টের কাছে যাতে না যেতে হয়, কারণ এটা এত বেশি গ্যাপ কস্টের, মানে 1000 গুণ বেশি কস্ট একটা মানুষকে ওই চাকরিতে রাখা, তার চাইতে যদি আপনি AI দিয়ে, ব্লকচেন দিয়ে সেই একই কাস্টমার সার্ভিস আপনি ফোনে দিতে পারছেন বা অ্যাপের মাধ্যমে দিতে পারছেন বা ওয়েবসাইটে। তো ঠিক তেমনি যেসব চাকরি কাস্টমার সার্ভিস সেন্ট্রিক, যেসব চাকরি আপনি প্রোগ্রাম করতে পারবেন, রেপিটেটিভ যে কোনো টাস্ক, যেটা রেপিটেটিভ টাস্ক, সেই চাকরিগুলো থাকবে না। তার মানে এই না কিন্তু যে মানুষের চাকরি চলে যাবে। মানুষ নতুন স্কিল শিখবে, তারা AI ইউজ করা শিখবে, এবং তাদের চাকরিটা ভিন্ন পর্যায়ে চলে যাবে। তো এটা হলো একটা বিষয়। আর আমরা এখন দেখতে পাচ্ছি যে ব্লকচেন নিয়ে যারা কাজ করছে তারা সব ধরনের প্রবলেম সলভ করার চেষ্টা করতেছে। তো সেটা AI দিয়ে হোক আর রোবোটিক্স দিয়ে হোক, তো এই তিনটা মিক্স করেই কিন্তু মেইন উদ্যোগগুলো আসতেছে, মেইন সলিউশনগুলো বের হয়ে যাচ্ছে। আমাদের অনেক লাইফে প্রবলেম যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে এইভাবেই সলভ হবে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা অনেক উন্নতি করে যাব মানুষ হিসাবে। দুবাই ও বাংলাদেশের অনেক তরুণরা এখন বর্তমানে আমি মনে করি বাংলাদেশের 90% ইয়াং জেনারেশনের 90%ই টেক এক্সপার্ট মোটামুটি। সবার হাতে স্মার্টফোন আছে, এবং যে কোনো ইনফরমেশন সহজে জানার জন্য তাদের যথেষ্ট সুযোগ রয়েছে। ইন্টারনেট অ্যাভেলেবল, সব জায়গায় ওয়াইফাই রয়েছে, ডাটা কানেকশন রয়েছে। সব মিলিয়ে এই তরুণদের যদি আপনি Web3-তে কাজের কথা বলেন, যে তারা Web3-তে কীভাবে কাজ করতে পারে এবং সেখান থেকে কিভাবে তারা আরও এক্সপার্ট হতে পারে এবং ভালো মানের একটা আউটপুট বের করতে পারে, কিভাবে? তো প্রথমে তাদের এই টেকনোলজিগুলো, মানে ব্যাক এন্ডে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, মনে করেন পাইথন বা জাভা, C++, এগুলো সব তাদেরকে শিখতে হবে, এবং শিখে এটাকে মাস্টার করতে হবে, স্পেশালি ব্লকচেন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা দিয়ে তৈরি হয় সেই সব ল্যাঙ্গুয়েজ তাদেরকে শিখতে হবে। এবং এগুলো শিখলার পরে তাদেরকে অনলাইনে গিয়ে, আমাদের অ্যাকচুয়ালি কয়েক মিলিয়ন এরকম ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে যারা প্রোগ্রামার, এবং তারা অনলাইনে বসে আমেরিকার বিভিন্ন কোম্পানির জন্য, ইনক্লুডিং নাসা এবং ইউরোপের বিভিন্ন কোম্পানির জন্য তারা কিন্তু ফ্রিল্যান্স অনেক কনসালটেন্সি এবং অনেক কাজ করে দিচ্ছে। এবং আমাদের প্রোগ্রামাররা বলতে গেলে অ্যাট পার পৃথিবীর যত বেস্ট প্রোগ্রাম আছে তাদের সাথে। আমাদের যেখানে ল্যাকিংস আছে সেটা হলো যে আর্টিস্টিক সাইডটা, একটা প্রোগ্রামের যখন আমরা ফিনিশিংটা দিব, একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করতে হবে যেটা এন্ড ইউজারের দেখবে। সেই ইন্টারফেসটার যে ডিজাইনটা, সেই ডিজাইন কোয়ালিটি এখনও দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান কিছু কোম্পানি আছে, ইউরোপিয়ান কিছু দেশ আছে, এবং স্পেশালি সিলিকন ভ্যালি আমেরিকাতে, ওখান থেকে বেস্ট ডিজাইনগুলো আসছে। কিন্তু এইটা কিন্তু আবার AI এই গ্যাপটা ফুলফিল করতে পারে। AI দিয়েও কিন্তু আমরা অনেক রকমের ডিজাইন করতে পারি। তো যারা আমাদের খুবই মেধাবী প্রোগ্রামার আছে বাংলাদেশ থেকে, তারা এই AI ইউজ করে তাদের যে ট্রেডটা, তাদের যে সার্ভিস অফারিংটা, সেটা আরও অনেক উন্নত মানের করে নিতে পারে। এবং তাদের সবসময় দেখতে হবে যে নতুন কী টেকনোলজি বের হচ্ছে সেটা সবার আগে শিখে নেওয়া, এবং নিজেকে রেলেভেন্ট রাখা, নিজেকে আপ টু ডেট রাখা, এবং কন্টিনিউয়াসলি চেঞ্জ নিয়ে আসা। আপনি যদি মনে করেন কালকে ঘুম থেকে উঠে একই কাজ করবেন, কিন্তু আপনি আপনার প্রফিট মার্জিন, আপনার সার্ভিস অফারিংটা আপনি বাড়াতে চান, সেটা সম্ভব না। কিন্তু আপনাকে নিজেকে আগে ইমপ্রুভ করতে হবে, আপনাকে নিজেকে নতুন স্কিল শিখতে হবে, এবং যে জিনিসটা বের হবে সেই জিনিসটা আপনাকে অনলাইনে স্টাডি করে, এখন সব কোর্স অনলাইনে অ্যাভেলেবল, এবং কিছু ফ্রি এবং কিছু পেইড, এগুলো করে আপনাকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আপনাকে দেখতে হবে যে পৃথিবীতে যেসব সলিউশনগুলো বের হয়ে গেছে যেসব শহরে, সেই সলিউশনটা আপনি অন্য কোন শহরে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। সেই শহরে গিয়ে
ওই যে আরেকটা সাকসেসফুল মডেলটা নিয়ে আপনি সেটা ইমপ্লিমেন্ট করেন। যেমন আপনি যদি দুবাই শহরকে স্টাডি করেন, আমি আগেই বলছি আমাদের ক্রাউন প্রিন্স এটাকে স্মার্ট সিটি বানিয়েছেন অনেক আগে। দুবাই মিউনিসিপ্যালিটি কিন্তু 100% পেপারলেস, 100%, কোনো প্রিন্টার নেই, কোনো অফিসে কোনো টেবিলে আপনি প্রিন্টার দেখবেন না, 100% পেপারলেস। তো সেই জিনিসটা থেকে আমরা কিছু শিক্ষণীয় আছে আমাদের বাংলাদেশের জন্য, তো আমরা এটা কিন্তু খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারি বাংলাদেশের ক্ষেত্রে। তো বাংলাদেশে পেপার আমরা খুব বেশি ইউজ করি, সব ক্ষেত্রে আমরা পেপার প্রিন্ট আউট করা আমরা পছন্দ করি, সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে, কারণ পেপারটা অ্যাকচুয়ালি গাছ থেকেই বানানো। তো এই যে পেপারের জন্য যে জটিলতায় পড়তে হয় সেটি আমরা লক্ষ্য করেছি কিছুদিন আগে অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনার মাধ্যমেই বলবো। যে কোনো একটা দুর্ঘটনায় সচিবালয়ে আগুন লাগে গভীর রাতে এবং বেশ কিছু অফিস, গুরুত্বপূর্ণ অফিস সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক ফাইল পত্র, নথি, সরকারি দাপ্তরিক অনেক কাগজপত্র পুড়ে নষ্ট হয়েছে এবং যার কারণে এখনো পর্যন্ত আমার জানা মতে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ থমকে আছে, যে এই ডকুমেন্টসগুলো আগুনে পুড়ে গেছে, এখন যদি আমরা আবারও এগুলা রিমেক না করি তা এ পর্যন্ত আর কাজ হবে না। ঠিক এই জায়গাটি ডেভেলপ করার জন্যই হয়তো পেপারলেসে যাওয়া উচিত আমাদের। অ্যাবসলিউটলি। আমার কনস্ট্রাকশন কোম্পানিতে আমাদের 3 ধরনের ব্যাকআপ থাকে। একটা পেপার ব্যাকআপ তো থাকেই, আরেকটা সার্ভারে ব্যাকআপ থাকে, আরেকটা হলো ক্লাউডে ব্যাকআপ। 3টা ব্যাকআপ আমরা রাখি, যাতে কোনো রকমের এরকম যদি রিস্ক থাকে বা কোনো অঘটন হয় তাহলে যাতে আমরা সেফ থাকে বা আমাদের ডেটাবেসটা লস না হয়। আর আমাদের ডেভেলপমেন্ট বিজনেসে সেখানে আমরা পেপার খুবই কম ইউজ করি, কিন্তু সেলস অ্যান্ড পারচেস এগ্রিমেন্ট আপনি জানেন যে ট্রানজ্যাকশনের সময় এটা রাখতেই হচ্ছে, আমাদের এখনও প্রিন্ট আউট নিতে হচ্ছে এবং সেটা সব এন্ড ইউজাররাও এখনও পছন্দ করে। তো আস্তে আস্তে সবার মাইন্ডসেটটাও চেঞ্জ হবে যে পেপারটা আসলে দরকার নাই। তখন দেখবেন যে আস্তে আস্তে সব কিছু আপনার মোবাইলে চলে আসছে। অলরেডি অলমোস্ট 100% আমরা এখন মোবাইলে কিন্তু অপারেট করতে পারি, রিমোটলি সব জায়গা থেকে সব কিছুই করা সম্ভব। তো এবং কোভিডটার জন্য কিন্তু আমরা এটা অনেক দূর এগিয়ে গেছে খুব দ্রুত। তো এখান থেকে আমি বলবো যে দুবাই গভর্নমেন্ট যেটা করেছে সেটা একটা ভালো একটা শিক্ষণীয় বিষয় এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট দুবাই গভর্নমেন্টের এখন পেপারলেস। তো এখানেও আমাদের অনেক ইমপ্রুভমেন্ট করার সুযোগ আছে এবং এগুলো কিন্তু সব অপরচুনিটি, এই চ্যালেঞ্জগুলোই কিন্তু অপরচুনিটি। তো আমাদের ছেলেমেয়েরা যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করছে বাংলাদেশে, তারা কিন্তু দুবাইয়ের মডেলগুলো স্টাডি করতে পারে এবং পৃথিবীর আরও বিভিন্ন অনেক শহর আছে যারা খুব এগিয়ে গেছে, স্পেশালি চায়নার কিছু শহর আছে খুবই অ্যাডভান্সড এবং কোরিয়ারও আছে। তো এদেরকে আমরা, সাউথ কোরিয়া, তো এদেরকে আমরা মডেল হিসাবে তৈরি করলে তাহলে সেই জিনিসটা আমরা বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারবো এবং খুব দ্রুত আমাদের ইনোভেশন হবে ইনশাল্লাহ। আপনি শুধু টেকনোলজি নিয়ে কাজ করেন বা রিয়েল এস্টেট বিজনেস নিয়ে আছেন ঠিক এমনটি নয়, একাধারে আপনি, আমরা জানি, একজন সোশ্যাল ওয়ার্কার, সমাজসেবক। আপনি দুবাই কমিউনিটি ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে কাজ করেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্বরত রয়েছেন অদ্যাবধি। এত কিছুর পরেও আসলে ওই দায়িত্বগুলো কিভাবে সামলান? প্রথম কথা হলো এটা আমাদের সবার কর্তব্য, শুধু মুসলমান হিসেবে নয় যে জাকাত বা সাদাকা জারিয়া শুধু এই জন্য না, কিন্তু যে কোনো মানুষের উচিত যে সমাজকে কিভাবে আমরা ফেরত দেবো, কিছু যেটা আমরা পেয়েছি সমাজের কাছ থেকে সেটা আমি কিভাবে ফেরত দেবো। তো এই বিষয়ে আমি চেষ্টা করি যে কোনো রকমের পাবলিসিটি না করতে, যে আমি কি কি কাজ করি মানুষকে হেল্প করার জন্য, যাতে বাম হাত না জানে ডান হাত কী করে। কিন্তু আমি যে ফাউন্ডেশনের একটা ফাউন্ডেশন কো-ফাউন্ডার, স্মার্ট লাইফ ফাউন্ডেশন, তো সেখানে গত ডিসেম্বর মাসে আমাদেরকে ফার্স্ট প্রাইজ অ্যাওয়ার্ড দেওয়া হয়। 630টা ফাউন্ডেশন অ্যাসোসিয়েশনের মধ্যে আমরা ছিলাম ফার্স্ট। তো আমাদের একটা ইনস্ট্রাকশন দিয়েছে তারা যে আমাদেরকে নিজেদেরকে প্রচার করতে হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, স্পেশালি যাতে সবাই জানতে পারে, সবাই যাতে ইন্সপায়ার হয় ইনশাল্লাহ এবং আমাদের মতন আরও কাজ করতে পারে। তো একটা ছোট উদাহরণ দেই, আমরা ইংলিশ শেখাই, আমাদের বছরের 70-80 হাজার, আমি তাদেরকে ওয়ার্কার বলবো না, আমাদের রেমিটেন্স যোদ্ধা, তারা শুধু বাংলাদেশি নয়, ইন্ডিয়ান, পাকিস্তানি, শ্রীলঙ্কান, নেপালিস, ইজিপশিয়ানও আছে, আফ্রিকান আছে। তো তারা আমাদের গ্র্যাজুয়েট হন, ইংলিশ শেখেন আমাদের এখান থেকে ফ্রি, কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। কম্পিউটার শেখান, আরও 70-80টার মতন আরও প্রোগ্রাম আছে, প্রজেক্ট আছে যেটা আমরা শেখাই। তো এখানে আবার আমাদের একটা প্রজেক্ট যেটা প্রত্যেক বছর রমজান মাসে আমরা এটা করি, সেটা হলো ডিস্ট্রিবিউশন। প্রথমে আমরা ইফতার ডিস্ট্রিবিউশন করতাম, তো গত বছর আমরা প্রায় 70,000-এর বেশি ইফতার ডিস্ট্রিবিউট করি শুধু দুবাই শহরে বিভিন্ন ক্যাম্পে। তো এটা আমরা কখনো প্রচার করি না। তো এই যে একটা ম্যাসিভ অপারেশন, তো দিনে মনে করেন প্রায় 5 থেকে 7 হাজার ইফতার দিচ্ছি আমরা। তো সেটা করতে গেলে দেখা যায় যে আমাদের ব্যাক এন্ডে যদি ডেটাবেস সাপোর্টটা এবং যে
চেকস অ্যান্ড ব্যালেন্সেস, যে প্রোটোকলগুলো, যে প্যারামিটারগুলো, সেটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু আমাদের সাংঘাতিক একটা স্ট্রিঞ্জেন্ট একটা রিপোর্টিং লাইন আছে। আমাদের ইন্টারনাল অডিট করতে হয়, এক্সটার্নাল অডিট করতে হয়, আবার সিডিএ আমাদেরকে অডিট করে। সেই অডিটটা কমপ্লায়েন্স করতে গেলে আমাদের এই টেকনোলজি ইউজ করতে হচ্ছে। তো সেখানে আমরা ব্লকচেন ডেটাবেস ইউজ করি। প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধা যারা আমাদের কাছ থেকে ইফতার হোক আর ত্রাণ হোক নিচ্ছে, তাদের একটা ডেটাবেস আমরা কালেক্ট করে রাখি এবং সেটা মিলি সেকেন্ডে কালেক্ট করছি তাদের এমএরএস আইডি থেকে। তো এমএরএস আইডিতে সব ইনফরমেশন আছে। তো যখন তাদেরকে আমরা একটা ইফতার দিই তখন এমএরএস আইডিটা আমরা স্ক্যান করে রেখে দিই। তো যখন এমএরএস এনবিডি বলে যে আমরা তোমাদের ডোনার, আমরা 10,000 ইফতার দিব এই রমজান মাসে, কিন্তু আমরা এইটা ট্র্যাক করতে চাই যে এই 10,000 ইফতার কি অ্যাকচুয়ালি যাদের পাওনা, যাদের দরকার, যারা নিডি, তাদের কাছে যাচ্ছে কিনা, তাদেরকে প্রমাণ করার জন্য লোকেশন ইনফরমেশন এবং কার কাছে গেল অ্যাকচুয়ালি, সেই পুরো ডেটাবেসটা কিন্তু আমরা সিডিএ প্রথমে নেয়, সেটা অ্যাপ্রুভ হয় এবং সেটা আবার যে ডোনার বা ক্লায়েন্ট এমএরএস এনবিডি তার কাছে চলে যাচ্ছে। তো এরকম বিভিন্ন ক্লায়েন্টের সাথে আমরা কাজ করি এবং বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি বলেন বা ট্রেডিং কোম্পানি যাদের এরকম ওয়ার্কার আছে তাদের সাথে আমরা কাজ করি। এই বিষয়গুলোতে দেখা যাচ্ছে যে এআই এবং ব্লকচেন আমাদেরকে খুব হেল্প করে যাতে আমাদের এফিসিয়েন্সিটা বাড়ে। আমরা যত বেশি এফিসিয়েন্ট হবো তত বেশি মানুষকে আমি হেল্প করতে পারবো। তো আমাদের কাজ হলো যে একটা মানুষকে আমি খাবার না দিয়ে তাদেরকে যদি একটা চাকরি দিতে পারি, চাকরি দেওয়ার আগে তাকে কী কী স্কিল শেখানো যাবে। তো স্মার্ট লাইফ ফাউন্ডেশনের মেন কাজটা হলো স্কিল শেখানো। তো স্কিল শিখে তাদের লাইফটা চেঞ্জ করে দেওয়া। তো এই ফাউন্ডেশনের মাধ্যমে আমি প্রচুর মানুষকে হেল্প করতে পেরেছি। আমি চেষ্টা করি বাংলাদেশিকে বেশি হেল্প করতে। আর একটা আমাদের সেগমেন্ট আছে বাংলাদেশিরা, যারা এই সেগমেন্টে আসলে তারা অনেক রকমের বাধা এবং অনেক রকমের যন্ত্রণার মধ্যে আছে, অনেক রকমের অসুবিধার মধ্যে আছেন, যাদের ভিসা নাই। কিন্তু আনফর্চুনেটলি গভর্নমেন্টের আন্ডারে আমরা সিডিএতে কাজ করি, সো তাদের সাথে আমরা ডাইরেক্টলি কাজ করতে পারি না। তো আমি শারজা অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন, দুবাই, এদের মাধ্যমে আমরা এরকম আউটরিচ প্রোগ্রাম করি। রোলার মতন জায়গা, সাতোয়া, নাইফ, বিভিন্ন জায়গায় আমরা যাই, মুহেসনা, আলখোজ, সেখানে লেবারদের সাথে আমরা কাজ করি। তাদের সাথে আমরা চেষ্টা করি তাদের সুবিধা অসুবিধাগুলো জানা এবং কনসালটেন্টের মাধ্যমে তাদের উপকার করা, যে কোনো বিষয়ে, সেটা লিগ্যাল হোক, ফাইন্যান্সিয়াল হোক। এবং দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে খুব অল্প বিদ্যার জন্য তারা অনেক রকমের অসুবিধায় ফেস করে। তো সেটা যদি আমরা ওভারকাম করতে পারি, আমরা কমিউনিটি হিসাবে, আমরা যারা নন রেসিডেন্ট বাংলাদেশে যারা থাকি ইউতে, আমার মনে হয় এটা আমাদের শুধু কর্তব্য না, এটা আমাদের আসলে এটা একটা ম্যান্ডেটরি বিষয় যে আমাদের এটা করা উচিত এবং সবাইকে নিয়ে মিলেমিশে থাকা উচিত এবং সবার উন্নতি যাতে হয় সেটা দেখা উচিত। তাহলে হবে কি, আমরা ব্র্যান্ড বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের যে পরিচিতি এবং আমাদের যে একটা সম্মান আছে এখানে, সেই সম্মানটা আরও উপরে নিয়ে যাওয়া যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। খুবই সুন্দর আলোচনা আপনার কাছ থেকে শুনছিলাম। আসলে প্রত্যেকটি কথা এবং প্রত্যেকটি পয়েন্টই আসলে খুবই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে দেখতে দেখতে আপনি হয়তো বুঝতেও পারেননি, আসলে আমাদের এই অনুষ্ঠানটি দৈনিক রূপালী বাংলাদেশ, এটি ভাইয়া হাউজিং এবং ভাইয়া রিয়েল এস্টেট অ্যান্ড রিসোর্টের পক্ষ থেকে এটি স্পন্সর করা হচ্ছে। ভাইয়া হোটেলস এবং ভাইয়া রিসোর্ট কাজ করে বাংলাদেশের বেশ কিছু বিগ এবং মেগা প্রজেক্ট নিয়ে, অদ্যাবধি তারা কাজ করছে। রিয়েল এস্টেট এবং এই হোটেল রিসোর্টে ইনভেস্টে আপনার আসলে কি মনে হয়, এখানে কেমন সুযোগ রয়েছে এবং এই ইনভেস্টটা কতটুকু অথেন্টিক এবং কতটুকু সফলতা বয়ে আনবে? জাস্ট এটা অল্প কথায় শেষ করব। তো শর্ট টার্ম রেন্টাল বা ফ্র্যাকশনাল ওনারশিপ, আর আরেকটা যেটা আছে সার্ভিস অ্যাপার্টমেন্টস ওনারশিপ, এটা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে এবং আমেরিকায় প্রথম এই সব ইনোভেশন আসে, রিয়েল এস্টেট মার্কেটে যে ইনোভেশনগুলো। তো বাংলাদেশের মতন একটা জায়গায় যেখানে আমরা সবচেয়ে লংগেস্ট আনব্রোকেন বিচ আছে আমাদের, তো ট্যুরিজমের এত ব্যবস্থা আছে, তো এটা খুবই স্বাভাবিক যে এখানে ভাইয়া হাউজের মতন উদ্যোক্তারা ওনারা এরকম প্রজেক্ট নিয়ে আসছেন, যেখানে আমি ইচ্ছা করলে একটা অ্যাপার্টমেন্ট না, একটা অ্যাপার্টমেন্টের একটা পার্সেন্টেজ, একটা ফ্র্যাকশন 1/10 বা 1/100, এটার পিছনে কিন্তু আবার ক্রাউড ফান্ডিংও ইউজ করা যায় এবং ব্লকচেন ইউজ করা যায়, ব্লকচেনে ফেরত আসা যায়।
তো ক্রাউড ফান্ডিং ইউজ করে দুবাই গভর্নমেন্ট এখন অ্যালাউ করছে এটা, যে আপনি ফ্র্যাকশনাল ওনারশিপে যেতে পারবেন। একটা অ্যাপার্টমেন্ট 1 মিলিয়ন দিরহাম, সেটা কেনার পয়সা যদি কারো না থাকে, সে একটা অ্যাপার্টমেন্টের 10 ভাগের 1 ভাগও কিনতে পারে, এবং সে একই বেনিফিট পাচ্ছে। সে যখন রেন্টাল ইনকাম যাবে ওই হোটেল পুলে চলে যাবে, তখন সেই হোটেল ম্যানেজমেন্ট কোম্পানি সেই অ্যাপার্টমেন্টটাকে হোটেল রুম হিসাবে ভাড়া দিবে। তখন সেই ভাড়াটার একটা পার্সেন্টেজ ম্যানেজমেন্ট হিসেবে তারা নিয়ে নেবে, বাকিটা কিন্তু যে ওনাররা আছে তারা শেয়ার করে নিয়ে নেবে। তো এই কনসেপ্টটাকে বলা হয় ফ্র্যাকশন ওনারশিপ বা হলিডে হোম রেন্টাল। তো এখানে দেখা যাচ্ছে আজকে এয়ারবিএনবি কিন্তু খুব ভালো করছে। এয়ারবিএনবি হলো লার্জেস্ট হোটেল চেইন ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু তাদের কোনো নিজস্ব কোনো হোটেল নাই বা রুম নাই। তো তারা অনলাইন দ্য প্ল্যাটফর্মটা কমপ্লিটলি অনলাইন। এটা টোটালি ডিসরাপটিভ। আমাদের বিভিন্ন হোটেল গ্রুপের কিন্তু আজকে বিজনেস কিন্তু অনেক কমে গেছে এয়ারবিএনবির জন্য। তো ভাইয়া হাউজিং যেটা করছে সেটা আমার মনে হয় যে লোকেশনগুলো ফ্যান্টাস্টিক, কারণ এইসব ট্যুরিজম এরিয়াতে আপনি যদি এখানে ইনভেস্ট করেন তাহলে ট্যুরিস্টরা এসে ওখানে থাকবে, তারা ডেইলি উইকলি ভাড়া দিবে, সেই ভাড়াটা আপনার ইনকাম সোর্স হিসেবে আপনার পুল থেকে আপনি পাবেন। তো এই কনসেপ্টটা আসলে খুবই ফ্যান্টাস্টিক, এবং আমি ওনাদের জন্য উন্নতি কামনা করছি। এবং আমার মনে হয় যে ইউএইতে অনেক বাংলাদেশি এনআরবি আছেন যারা হয়তো যখন ছুটিতে যান তাদের ওই টাইমটা হয় না যে এরকম ইনভেস্টমেন্ট অপরচুনিটি খুঁজে বের করা, সেটা ডিউ ডিলিজেন্স করা, তারপরে ইনভেস্ট করা, এই সময়টা হয় না। তো তারা যেহেতু এখানে দুবাইতে আসছেন, এটা আমাদের জন্য একটা বড় সুযোগ যে আমরা এটাকে যাচাই বাছাই করে এখানে ইনভেস্ট করতে পারি। ধন্যবাদ আপনাকে। অনেকটা সময় নিয়ে আপনি আজকে দৈনিক রূপালী বাংলাদেশের পডকাস্ট শো দ্য দুবাই শোতে সময় দিয়েছেন। দুবাই শোর স্পেশালি স্পন্সর করছে ভাইয়া হাউজিং, ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট। ভাইয়া হোটেলস অ্যান্ড ভাইয়া হাউজিংয়ের সঙ্গে থাকবেন, অবশ্যই রূপালী বাংলাদেশের সঙ্গে থাকবেন। পরবর্তী শোতে আমরা আবার গুরুত্বপূর্ণ কোনো কথা নিয়ে, গুরুত্বপূর্ণ অতিথি নিয়ে এবং নতুন আলোচনা নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সবাইকে ধন্যবাদ রূপালী বাংলাদেশের সঙ্গে থাকার জন্য।